কত মেগাবাইট সমান হচ্ছে 1 গিগাবাইট? কত মেগাবাইট সমান সমান হচ্ছে 1 গিগাবাইট। অর্থাৎ নিচের কোনটি আমরা তো দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে 37তম বিসিএস বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের, এটাতে আসছে অ্যালুয়ের আউটপুট রাখার জন্য কোন মেমোরি? রোম যেটা আছে মেমোরি, মনে করি এটা একটা মেমোরি যেটা হচ্ছে রোম। রোমের মধ্যে কি থাকে? বায়োস থাকে। বায়োস, প্রতিটা সেলের এক একটা করে অ্যাড্রেস রয়েছে, যেটাকে বলা হয় মেমোরি অ্যাড্রেস বলা হয়ে থাকে। আসসালামু আলাইকুম, বিদ্যাবাড়ি অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি ইরফান আহমেদ, কাজ করছি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে এবং একই সাথে বিজ্ঞান এবং আইসিটি ক্লাস নিয়ে থাকি বিদ্যাবাড়ি অনলাইন প্ল্যাটফর্মে। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কম্পিউটারের মেমোরি বা কম্পিউটারের স্মৃতি। এই বিষয়ে আলোচনা করব, যেখান থেকে এমন কোনো পরীক্ষা নাই প্রশ্ন আসে না। প্রায় সকল পরীক্ষাতেই এই টপিক থেকে প্রশ্ন আসে এবং বিশেষ করে যারা কম্পিউটার অপারেটর এবং হচ্ছে যে কাম 60 মুদ্রাক্ষরিক অথবা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে পরীক্ষাগুলো দিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রিলিমিনারি তো অবশ্যই, এমনকি লিখিত পরীক্ষা তো আপনারা এই জায়গা থেকে কমন পেয়ে যাবেন। তাহলে আমরা আর দেরি না করে শুরু করি। সেটা হচ্ছে কম্পিউটার মেমোরি। ফার্স্ট হচ্ছে যে কম্পিউটারের স্মৃতি। কম্পিউটার স্মৃতি হচ্ছে যে যেখানে কম্পিউটারের হচ্ছে ডেটা বা তথ্য সংরক্ষণ করে থাকে। এটা আমরা তুলনা করতে পারি এরকম যে আমরা যখন কোনো কিছু বাইরে থেকে কিনে নিয়ে আসি, ফর এক্সাম্পল এই পেনটা কিনে নিয়ে আসলে আমাকে কি করতে হবে? এটা কোনো একটা স্থানে রাখতে হয়, ঠিক না? যেমন বিদ্যাবাড়ি এই পেনটি কিনে নিয়ে এসেছে এবং তারা এই টেবিলের উপরে ছিল, তারপর এখন এটা আমার হাতে আছে, আবার কাজ শেষ হয়ে গেলে আমরা একটা টেবিলের উপর রাখবো। ঠিক কম্পিউটারও ঠিক মেমোরি সিস্টেমে এইভাবে করে আমরা যাই রাখি না কেন, হইতে পারে আমাদের কোনো একটা ইমেজ হইতে পারে, কোন একটা ছবি হতে পারে, কোন একটা অডিও হতে পারে, কোন একটা গান বা ভিডিও, কোনো মুভি, আমাদের বায়োডাটা বা সিভি, এটা একটা জায়গাতে রেখে দেয়। এখন যেই জায়গাটাতে এটা রাখে সুনির্দিষ্ট, সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে সেই মেমোরি, সেই প্লেসটাকে বলা হয় হচ্ছে মেমোরি সেল বলা হয়ে থাকে। এবং প্রত্যেকটা মেমোরি সেলের, মনে করেন আমি আমার সিবিটা রাখলাম একটা জায়গাতে, তো এই সিবিটার মধ্যে এটা যদি হয় আমার মেমোরি, তাহলে এই যেখানে সিবিটা রয়েছে এটা হচ্ছে সেল। এবং এই প্রতিটা সেলের এক একটা করে অ্যাড্রেস রয়েছে, যেটাকে বলা হয় মেমোরি অ্যাড্রেস বলা হয়ে থাকে। সেটাকে বলা হয় হচ্ছে মেমোরি অ্যাড্রেস বলা হয়। এবার আমরা দেখি মেমোরি পরিমাপ করা হয় কিভাবে। বলা হচ্ছে যে মেমোরির পরিমাপ সাধারণত বাইট আকারে করা হয়, মেগাবাইট গিগাবাইট আকারে করা হয়ে থাকে। মূল মেমোরি, কম্পিউটারের যে মেমোরি, এটি কিন্তু তৈরি হয় হচ্ছে সিলিকন দিয়ে। কম্পিউটারের যে মেমোরিটি রয়েছে এটা তৈরি হয় হচ্ছে সিলিকন দিয়ে তৈরি হয়। এবার আমরা আসি যে কম্পিউটারের ভেতরে ডেটা তারা সংরক্ষণ করে কিভাবে। কম্পিউটারের মধ্যে ডেটা সংরক্ষণ করে হচ্ছে, আমরা জানি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে ডেটা সংরক্ষিত হয় হচ্ছে বাইনারি নাম্বারিং সিস্টেম। নাম্বার সিস্টেম নিয়ে আমাদের আরেকটি ক্লাস রয়েছে, সেই ক্লাসে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার এটি হচ্ছে যে আমাদের যে কোনো একটা বিষয়, যে কোনো সংখ্যায় আপনি রাখুন না কেন, আপনি কোনো একটা লেটার ABC আমরা যাই রাখি না কেন, ইভেন আমরা যদি কোনো একটা ছবিও রাখি, এটা কম্পিউটার কি করে, এরকম 101110 এরকম অনেকগুলো নাম্বারে সে কনভার্ট করে তারপরে সে মেমোরিতে সংরক্ষণ করে। তাহলে এই সিস্টেমটাকে বলা হয়, এই এক একটা সংখ্যাকে বলা হয় হচ্ছে বিট। বিট শব্দটা কি, কোন জায়গা থেকে এসেছে? বাইনারি ডিজিট এই শব্দটা থেকে এসেছে হচ্ছে বিট। তাহলে আমার এই নাম্বারের মধ্যে কতগুলো বিট রয়েছে, প্রত্যেকটাকে এক একটা বিট বলা হবে। তাহলে আমরা যদি লক্ষ্য করি 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা বিট রয়েছে। ঠিক একইভাবে এখানে কয়টা বিট রয়েছে? 1 2 3 4, 4টি বিট রয়েছে। এখানে কয়টি বিট রয়েছে? 1 2 3 4 5, 5টি বিট রয়েছে। ঠিক এক একটাকে বলা হয় হচ্ছে বিট। আবার এরকম বলা হচ্ছে যে কম্পিউটার এরকম যতগুলো বিট থাকে সবগুলো বিটের থেকে, ফর এক্সাম্পল যে আমার হচ্ছে 1011110011101100 এরকম বিশাল একটা সংখ্যা। সাধারণত সংখ্যাগুলো এরকম বড় বড় হয়। এই প্রত্যেকটা সংখ্যাকে আবার কম্পিউটার কি করে, আটটা করে এক একটা পিস করে আটটা করে এরকম আটটা করে এক একটা এরকম চাঙ্ক, 4 5 6 7 8, ঠিক আছে? এই আটটা করে এরকম আমরা যেমন হচ্ছে বলি যে পাউরুটি যেমন পিস পিস করে রাখা হয়,
এরকম পুরো তথ্যটাকে তারা এরকম পিস 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 করে সংরক্ষণ করে। এই 8টা বিট করে তারা এক একটা পিস তৈরি করে। এই 8টা বিটের এই পিসকে বলা হয় হচ্ছে বাইট। অবশ্যই এটাকে বড় হাতের বি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। বাইট লেখার ক্ষেত্রে সবসময় বড় হাতের বি দ্বারা প্রকাশ করা হয়, আর ছোট হাতের বি দ্বারা সবসময় বিটকে ইন্ডিকেট করে, বিট। যেমন ফর এক্সাম্পল MBPS, এই ছোট হাতের বি দ্বারা কি নির্দেশ করা হয়? মেগা বিট পার সেকেন্ড। অর্থাৎ ছোট হাতের বি যদি আমরা দেখি তাহলে বুঝবো বিট, আর যদি বড় হাতের বি দেখি MB, মেগা বাইট। বড় হাতের বি দেখলে আমরা মনে রাখবো এটা হচ্ছে মেগা বাইট। তাহলে কম্পিউটার স্মৃতির এই ধারণ ক্ষমতা হচ্ছে বাইট আকারে প্রকাশ করা হয়ে থাকে। এবার আমরা যদি দেখি যে আমাদের এটা থেকে প্রায় এই চার্ট থেকে বিভিন্ন পরীক্ষাতে প্রায় প্রশ্ন আসে, শুধু এই চারটা থেকে, তাও কি জাস্ট হচ্ছে প্রথম 2টা 3টা, এইটা আমরা পড়বো, এইটা আমরা পড়বো, এটা আমরা পড়বো, এই জায়গা থেকে মোটামুটি প্রশ্নগুলো চলে আসে। খুব কম রেয়ার ক্ষেত্রে দেখা যায় যে এই গিগাবাইট থেকে আসে। 1 বাইট সমান 8 বিট, একটু আগেই বললাম, এটাও অনেক পরীক্ষাতে এসেছে এবং প্রায় পরীক্ষাতে আসে। 1 বাইট সমান হচ্ছে 8 বিট। এরপরে 1 নিবল বা অর্ধ বাইট সমান 4 বিট। 1 কিলোবাইট সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 10 বাইট বা 1024। 2 টু দি পাওয়ার 10 কে করলে হয় হচ্ছে 1024। 1 কিলোবাইট সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 10 বাইট অথবা 1024 বাইট। 1024 বাইট। হ্যাঁ, এরপরে হচ্ছে 1 মেগাবাইট। 1 মেগাবাইট সমান কত? সেটা হচ্ছে 1024 কিলোবাইট। 1024 কিলোবাইট। হ্যাঁ, এটা কিন্তু কিলোতে। আর যদি এটাকে বাইটে প্রকাশ করা হয়ে থাকে তাহলে কি হবে? 1024 এর সাথে আবার 1024 গুণ আকারে দেখাতে হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 20 বাইট। তাহলে আমরা কি দেখলাম? আমরা যেটা দেখতে পেলাম 1 মেগাবাইট সমান কত বাইট? 2 টু দি পাওয়ার 10 বাইট। অথবা কত কিলোবাইট? যদি প্রশ্ন করে কত কিলোবাইট? 1024 কিলোবাইট। আবার 1024 এর পরিবর্তে কিন্তু আমরা এই জায়গায় 2 টু দি পাওয়ার 10 ও লিখতে পারি। 2 টু দি পাওয়ার 10 কিলোবাইট, সরি এটা না, এই জায়গায় 2 টু দি পাওয়ার 10 কিলোবাইট। ঠিক আছে, আবার এই জায়গায় আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 10 মেগাবাইট। অর্থাৎ 1 গিগাবাইট সমান 2 টু দি পাওয়ার 30 বাইটও আমরা লিখতে পারি, অথবা 2 টু দি পাওয়ার 10 মেগাবাইটও লিখতে পারি। এটা কিন্তু মেগা, লক্ষ্য রাখতে হবে, মেগা মানে হচ্ছে উপরেরটা। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 10, সরি 2 টু দি পাওয়ার 10 গুণ হবে, নিচের থেকে উপরে যেতে চাইলে এক্ষেত্রে 2 টু দি পাওয়ার 10 গুণ হবে নিচের থেকে উপরে। অর্থাৎ 1 গিগাবাইট সমান 2 টু দি পাওয়ার 10 মেগাবাইট বা 1024 মেগাবাইট। আবার 1 মেগাবাইট সমান 2 টু দি পাওয়ার 10 বাইট অথবা 1024 বাইট। এইভাবে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে এই জায়গা থেকে প্রশ্ন আসে। এবার আমরা যদি যাই যে কম্পিউটারের মেমোরি, যে জায়গা থেকে মেজরিটি প্রশ্নগুলোই আসে। কম্পিউটার মেমোরিকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, আরেকটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এই প্রাইমারি মেমোরিকে কিন্তু প্রধান বা কোর মেমোরিও বলা হয়, আর সেকেন্ডারি মেমোরিকে বাংলায় বলা হয় হচ্ছে সহায়ক মেমোরি বা সহায়ক স্মৃতি। মেমোরিকে বাংলায় বলা হয় হচ্ছে স্মৃতি, সহায়ক স্মৃতি। যেমন হচ্ছে যে এটা হচ্ছে এইচডিডি, এসডিডি, তারপরে হার্ড ড্রাইভ, তারপর হচ্ছে যে এসডি, কম্প্যাক্ট ডিস্ক, ফ্লপি ডিস্ক, এরা হচ্ছে সব সহায়ক মেমোরি। আর প্রাইমারি মেমোরি হচ্ছে 2টা, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রোম। এই র্যাম এবং রোমের পার্থক্য কিন্তু লিখিত পরীক্ষার জন্য খুব কমন একটা বিষয়, এবং প্রিলিমিনারি পরীক্ষাতে এটা প্রায় বিভিন্ন পরীক্ষাতে চলে আসে। তাহলে আমরা যদি এখন দেখি যে র্যাম এবং রোমের মধ্যে পার্থক্য, সেটা হচ্ছে যে র্যাম এবং রোমের মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, র্যাম এবং রোম আমরা কিভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে রোমের মধ্যে, রোম যেটা আছে মেমোরি, মনে করি এটা একটা মেমোরি যেটা হচ্ছে রোম। রোমের মধ্যে কি থাকে? বায়োস থাকে, বায়োস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। যখন কম্পিউটারকে আমরা স্টার্ট করি, অন করি, তখন এই বায়োস প্রোগ্রামটি, যেটা হচ্ছে যে কম্পিউটারের ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলো ঠিকঠাক রয়েছে কিনা তারা চেক করে। এই ব্যাপারটাকে বলা হয় পোস্ট, পাওয়ার অন সেল টেস্ট। পোস্ট এই কাজটা সে করে, এবং করার পরে সে কি করে? যদি দেখে সবকিছু ঠিকঠাক রয়েছে তখন কম্পিউটারটাকে সে চালু করে, যেটাকে বলা হয় হচ্ছে বুটিং। তাহলে বোঝা যাচ্ছে যে রোমের মধ্যে এমন একটা প্রোগ্রাম থাকে, এই প্রোগ্রাম কিন্তু ফার্মওয়্যারও বলা হয়ে থাকে। ফার্মওয়্যার,
এই প্রোগ্রামগুলোর ফার্মওয়্যার, যেমন ফার্মওয়্যারের একটা এক্সাম্পল হচ্ছে বায়োস। তাহলে রোমের মধ্যে কি থাকে? ফার্মওয়্যার থাকে বা বায়োস থাকে। আরও এরকম কিছু প্রোগ্রাম থাকে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলোকে ম্যানুফ্যাকচারার যারা তৈরি করে তারা রোমটাকে আলাদা, এই জায়গা বললাম না যে মেমোরি মানে হচ্ছে একটা প্লেস বা স্থান, এই জায়গাটা বা স্মৃতিটাকে তারা, এই মেমোরিটাকে তারা আলাদা করে এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে রেখে দেয়। তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়টা যদি কোনো কারণে ডিলিট হয়ে যায় তাহলে আমাদের কম্পিউটারকে আমরা চালাতে পারবো না। তাহলে বোঝাই যাচ্ছে এই রোম, আমি যেটাকে রুম বলি আর কি, রুম যেমন আমাদের স্থায়ী হয়, রুমের ভিতরে আমরা স্থায়ীভাবে বসবাস করতে পারি, একেবারে হচ্ছে যে নিরাপদে বসবাস করি, ঠিক একইভাবে এটাকে নিরাপদ করে রাখা হয়। তাহলে এই মেমোরিটা কি হবে? অবশ্যই কি হবে? স্থায়ী হতে হবে, তাই না? আমরা যেমন রুমের মধ্যে থাকি, স্থায়ীভাবে থাকি, তাহলে এই রোমটা কি হবে? স্থায়ী হবে। এবং এই তথ্যটা কি করা যাবে? কখনোই, যেহেতু এটা স্থায়ী বা পার্মানেন্ট, এটাকে কি করা যায় না? মুছে ফেলা যায় না। এই রুমের যে তথ্যটা আছে এটাকে হচ্ছে মুছে ফেলা যায় না, বা এটা কখনো মুছে যায় না, মুছে ফেলা যায় না। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেহেতু এই রুম বা রোম আর কি, রোম রিড অনলি মেমোরি, এই রোমের তথ্য আমরা যখন মুছতে পারি না, এই কারণে এটাকে বলা হয় হচ্ছে নন ভোলাটাইল বা অনুদ্বায়ী মেমোরি। এটাকে অনুদ্বায়ী মেমোরি বলা হয়ে থাকে, অনুদ্বায়ী মেমোরি। এবার আসি তাহলে র্যামকে আমি বলি হচ্ছে র্যাম, মানে র্যাম হচ্ছে ভেড়া যেমন হচ্ছে ছুটোছুটি করে, কোনো স্থায়িত্ব নাই। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি, র্যামের মধ্যে কিনা র্যাম হচ্ছে স্থায়ী না, মানে এটা হচ্ছে অস্থায়ী। এটা আমরা এইভাবে মনে রাখতে পারি। র্যামের তথ্য কিন্তু কোনো কারণে যদি কম্পিউটার বন্ধ হয়ে যায় অথবা রিস্টার্ট নেয় তাহলে এখানে র্যামের তথ্য মুছে যায়। এই কারণে এটাকে বলা হয় ভোলাটাইল অথবা উদ্বায়ী মেমোরি। এটাকে বলা হয় ভোলাটাইল অথবা উদ্বায়ী মেমোরি। তাহলে এইটা প্রায় পরীক্ষাতে আসে, নিচের কোনটি ভোলাটাইল মেমোরি বা নিচের কোনটি নন ভোলাটাইল মেমোরি, বা হচ্ছে নিচের কোনটি স্থায়ী মেমোরি, নিচের কোনটি অস্থায়ী মেমোরি। তাহলে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে র্যামের ফুল ফর্ম কি? সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এবং এটাকে কিন্তু রিড অ্যান্ড রাইট মেমোরিও বলা হয়, রিড অ্যান্ড রাইট। অর্থাৎ, আর এটা হচ্ছে শুধু রিড অনলি, এটা কিন্তু শুধু রিড করা যায়, এটা হচ্ছে শুধু রিড করতে পারি আমরা, রাইট করতে পারি না। অর্থাৎ এই মেমোরি যেটা রয়েছে সেই মেমোরির তথ্যগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো কিন্তু কোনো রকম পরিবর্তন করতে পারবো না। এই ছিল হচ্ছে বিষয়। এছাড়াও কম্পিউটারের সাথে আরও কিছু মেমোরি রয়েছে, যেটা হচ্ছে ক্যাশ মেমোরি, CACHE ক্যাশ মেমোরি। আমরা কয় রকম মেমোরি দেখলাম? র্যাম দেখলাম, ক্যাশ দেখলাম, আরেকটা মেমোরি রয়েছে সেটা হচ্ছে আমাদের সহায়ক মেমোরি, হার্ড ড্রাইভ যেটাকে বলা হয়ে থাকে, হার্ড ড্রাইভ। যে কোনো তথ্য প্রথমে হার্ড ড্রাইভ থেকে র্যামে যাবে, র্যাম থেকে সরাসরি প্রসেসরে যেতে পারে যেটাকে বলা অ্যারিথমেটিক লজিক ইউনিট, অথবা ক্যাশে যেতে পারে, ক্যাশ থেকে এটাতে যেতে পারে। এই ক্যাশের যে মেমোরিটা রয়েছে আমি তুলনা করি, এটা হচ্ছে যদি আপনার ব্যাংকে টাকা রাখার মতো হয়, ব্যাংকে এটা হচ্ছে আপনার মানি ব্যাগের মধ্যে টাকা, যেটা হচ্ছে মানি ব্যাগের টাকা, আর এটা হচ্ছে ক্যাশ, হাতে টাকা। যদিও বানানের মধ্যে একটু পার্থক্য রয়েছে। আমরা যে ক্যাশটা বলি সেটা হচ্ছে CASH ক্যাশ, CASH ক্যাশ, আর এটা কিন্তু CACHE, বানানটা একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা কি হাতে বেশি টাকা রাখতে পারি না মানি ব্যাগে? মানি ব্যাগে। কিন্তু কোন টাকাটা আমরা দ্রুত কাউকে দিতে পারি? হাতের টাকাটা। তাহলে মনে রাখতে হবে এই ক্যাশ মেমোরি হচ্ছে জায়গা তার খুব কম, প্লেস খুব ছোট, কিন্তু সে কি করতে পারে, যেমন হাতের মধ্যে জায়গা কম, বেশি টাকা আমরা রাখতে পারি না, কিন্তু খুব দ্রুত আমরা দিতে পারি। এবার আসি হচ্ছে মানি ব্যাগে টাকা। মানি ব্যাগের টাকা আর ব্যাংকের টাকা, আমরা কিন্তু ব্যাংকের চাইতে মানি ব্যাগ থেকে টাকাটা খুব দ্রুত বের করে দিতে পারি, কিন্তু ব্যাংকে আমরা যে পরিমাণ টাকা রাখতে পারি সে পরিমাণ টাকা কি আমরা মানি ব্যাগে রাখতে পারি বা ওয়ালেটে রাখতে পারি? না, পারি না। তাহলে এই র্যামের জায়গা কিন্তু হচ্ছে আমার হার্ড ডিস্কের তুলনায় কম, কিন্তু ক্যাশের তুলনায় বেশি, কিন্তু এটা গতি কিন্তু আবার হচ্ছে ব্যাংকের টাকার চাইতে বেশি, বাট ক্যাশের চাইতে কিন্তু আবার কম। তো এই হচ্ছে কম্পারিজন। আরেকটা বিষয় হচ্ছে আমরা মনে রাখবো, এই অ্যারিথমেটিক লজিক ইউনিটে কিছু কিছু মেমোরি রয়েছে যাদেরকে বলা হয় হচ্ছে রেজিস্টার মেমোরি। এই রেজিস্টার মেমোরিগুলো কি করে? যেমন একটু আগে আমরা জানলাম মেমোরি অ্যাড্রেস করা, অ্যাড্রেসিং এর কাজ করতে পারে, ছোটখাটো যোগ বিয়োগ হিসাব নিকাশের কাজ করে, ছোট ছোট মেমোরি, এরকম অনেকগুলো মেমোরি থাকে প্রসেসরের সাথে বা অ্যারিথমেটিক লজিক ইউনিটের সাথে, যারা অ্যারিথমেটিক লজিক ইউনিটকে কাজ করতে সহায়তা করে, বিভিন্ন কাজ করে থাকে এরা,
ডিফারেন্ট মেমোরি, ডিফারেন্ট রেজিস্টার মেমোরি ডিফারেন্ট কাজ করে থাকে। তাহলে এই বিষয় থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে তাহলে দ্রুত গতি কোনটা হবে? রেজিস্টার মেমোরি। এটা খুব দ্রুত কাজ করতে পারে। আমরা যদি শত লক্ষ যোগ বিয়োগ কম্পিউটারকে দিয়ে করায় নিতে চাই, তখনই কিন্তু আমরা বুঝতে পারি সে কিন্তু খুব দ্রুত কাজটা করে। আমাদের দিতে দেরি হতে পারে, কিন্তু তার কিন্তু ফলাফল দিতে দেরি হয় না। তাহলে এই ছিল হচ্ছে আমাদের মেমোরি বিষয়ক কথাবার্তা। এবার আমরা যদি দেখি যে এই ক্যাশ মেমোরি আমরা পড়লাম, ভার্চুয়াল মেমোরিটা কি? ভার্চুয়াল মেমোরিটা হচ্ছে এই র্যাম যখন কাজ করতে র্যাম যখন ওভারলোডেড হয়ে যায়, তখন সে এই হার্ড ড্রাইভ থেকে একটা পার্ট সে নিয়ে নেয় কাজ করার জন্য। র্যাম যখন ওভারলোডেড হয়ে যায়, তখন কাজ করার জন্য একটা পার্ট সে ধার হিসেবে নেয়, লোন হিসেবে নেয়, আবার কাজ শেষে তাকে সেই মেমোরিটা ফিরিয়ে দেয়। এইটাকে বলা হয় ভার্চুয়াল মেমোরি। আমরা যেমন বলি ভার্চুয়াল ফ্রেন্ড, এটা হচ্ছে ঠিক সেই ভার্চুয়াল মেমোরি। তো কাজ শেষে তাকে আবার ফিরিয়ে দিতে হয়। তাহলে এবার আসি হচ্ছে আমরা যে এই জায়গা থেকে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস কারা কারা হতে পারে সেটাও আমরা দেখলাম। হার্ড ড্রাইভ হতে পারে, পেন ড্রাইভ হতে পারে, সিডি হতে পারে, এসএসডি হতে পারে। তাহলে এইটা আমাদের একটু মনে রাখতে হবে, সবচেয়ে দ্রুত গতির কে? রেজিস্টার। কিন্তু জায়গা প্লেসের দিক থেকে সবচেয়ে ছোট কে? সেটা হচ্ছে রেজিস্টার মেমোরি। তারপরে আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। 35তম বিসিএস, কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? এটা তো আমরা আলোচনাই করলাম, সেটা হচ্ছে সিলিকন দিয়ে তৈরি হয়। এবার আসি নিচের কোনটি কম্পিউটার প্রাইমারি মেমোরি বা প্রধান মেমোরি বা কোর মেমোরি বলা হয়ে থাকে? আমরা দেখলাম মেমোরি তো প্রধানত দুই ভাগে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তাহলে এটা হচ্ছে কম্পিউটারের র্যাম, হচ্ছে কম্পিউটারের প্রাইমারি মেমোরি। তারপর আসি নিচের কোন মেমোরিটি নন ভোলাটাইল? একটু আগে আমরা দেখলাম যে ভোলাটাইল আর নন ভোলাটাইল। আমি আবারও বলি, এটা কিন্তু লিখিত পরীক্ষার জন্য খুব কমন একটা ক্যাচি একটা কোয়েশ্চেন। প্রায়ই বিভিন্ন পরীক্ষাতে লিখিত পরীক্ষায় এই প্রশ্ন করে যে ভোলাটাইল এবং নন ভোলাটাইল মেমোরি কাকে বলে, এদের মধ্যে পার্থক্য কি, র্যাম এবং রোমের মধ্যে পার্থক্য কি, এইভাবে করে প্রশ্নগুলি আসে পরীক্ষাতে। বিসিএস সহ বিভিন্ন লিখিত পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। তাহলে নিচের কোন মেমোরিটি নন ভোলাটাইল মেমোরি? এটা আমরা সবাই জানি, তাই না? বললাম কি রোম, তাই না? রোম। এটাকে আমি রুমের সাথে তুলনা করি আর কি। এটা একটা স্থায়ী, এটা উড়ে যায় না, নট অনুদ্বায়ী। তাহলে এটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। তারপরে আসি নিচের কোন মেমোরিতে অ্যাক্সেস টাইম সবচেয়ে কম? যেই মেমোরিটি সবচেয়ে দ্রুত কাজ করতে পারবে তার অ্যাক্সেস টাইম সবচেয়ে কম হবে। তাহলে এটা হচ্ছে রেজিস্টার মেমোরি। এরপর যদি আমরা দেখি কম্পিউটার সিপিইউর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত, মানে ওই যে একটু আগে বললাম যোগ বিয়োগের কাজ করে, কার সহায়তায় করে? রেজিস্টারের সহায়তায় করে। কে করে? তাকে এখানে খুঁজে বের করতে হবে কে আসলে এই যোগ বিয়োগের কাজটি করতেছে। সেটা হচ্ছে যে অ্যারিথমেটিক লজিক ইউনিট এই কাজটি করে থাকে। নিচের কোনটি? আমরা তো দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে 37তম বিসিএস বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। এটাতে আসছে অ্যালুয়ের আউটপুট রাখার জন্য কোন মেমোরি? ওই একই কথা একটু আগে বললাম যে অ্যারিথমেটিক লজিক ইউনিটের আউটপুট বা অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজের সহায়তার জন্য যে মেমোরিগুলো থাকে সেই মেমোরিটাই হচ্ছে কি? রেজিস্টার মেমোরি। তারপর যদি আমরা আসি, কত মেগাবাইট সমান হচ্ছে 1 গিগাবাইট? কত মেগাবাইট সমান হচ্ছে 1 গিগাবাইট। অর্থাৎ কত মেগাবাইট আমরা 1 গিগাবাইট পাবো? গিগা থেকে মেগাতে যেতে হবে 2^10। তাহলে দেখতে পেলাম আমরা এরকম প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এই মেমোরি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে মেমোরি। বিভিন্ন পরীক্ষাতে এটা থেকে একটা না একটা কোয়েশ্চেন এসেই থাকে বরাবর। তাহলে আমরা যদি হচ্ছে যে একটা সঠিক নির্দেশনা নিয়ে বা সুন্দরভাবে একটা প্রস্তুতি নিতে চাই সরকারি চাকরি পরীক্ষার জন্য, যে কোনো চাকরি পরীক্ষার, বিদ্যাবাড়ি সেক্ষেত্রে হচ্ছে অদ্বিতীয়। তাহলে আর দেরি না করে আপনারা ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আপনারা এই নাম্বারে ডায়াল করতে পারেন, অথবা বিদ্যাবাড়ির চলমান কোর্সগুলো সম্পর্কে যদি আপনারা জানতে চান এবং কোনটাতে কত % ডিসকাউন্ট চলতেছে, বিদ্যাবাড়িতে কিন্তু একটা ডিসকাউন্ট চলতেছে। প্রায় হচ্ছে যে আপনারা বিভিন্ন বিষয়ে আপনাদের সহযোগিতার ক্ষেত্রে বিদ্যাবাড়ি এই ডিসকাউন্টগুলো দিয়ে থাকে। সে সম্পর্কে আপনারা জানতে পারবেন www.bidyabari.com, অথবা বিদ্যাবাড়ির যে ফেসবুক চ্যানেলটি রয়েছে, ফেসবুক যে গ্রুপটি রয়েছে, সেই গ্রুপেও যদি আপনারা যুক্ত হয়ে থাকেন তাহলে টাইম টু টাইম আপ টু ডেট তথ্য বিদ্যাবাড়ি সম্পর্কে জানতে পারবেন। আর ইউটিউব চ্যানেলে তো আপনারা বিদ্যাবাড়ি কর্তৃক পরিচালিত যত অনলাইন ফ্রি ক্লাসগুলো রয়েছে বা লাইভ ক্লাসগুলো নেওয়া থাকে সেগুলো আপনারা দেখতে পারবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করতেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।